আমি আজকে ক্লাস 10-এর কেমিস্ট্রির যে আয়নীয় এবং সমযোজী বন্ধন অধ্যায়টি আছে সেই সম্পর্কে কিছু আলোচনা করব। এটা তোমাদের ক্লাস 10-এর পরীক্ষায়, মাধ্যমিক পরীক্ষায় সাহায্য করবে, কারণ এখান থেকে প্রায় 6 নাম্বারের মতো কোশ্চেন থাকে, একটা এমসিকিউ থাকে, একটা খুব সংক্ষিপ্ত ধরনের উত্তর থাকে, আর দুটো মোটামুটি সংক্ষিপ্ত কোশ্চেন থাকে, মোট 6 নাম্বার। এই যে আয়নীয় বা সমযোজী বন্ধন, এরা আসলে সবাই রাসায়নিক বন্ধন। আচ্ছা, তাহলে রাসায়নিক বন্ধনটা কি? আমাদের চারপাশে যে সমস্ত বস্তু আছে, এমনকি আমরাও, সবারই গঠনের মূলে রয়েছে রাসায়নিক বন্ধন। আমি একটু দুটো উদাহরণ নিয়ে আলোচনা করি, তাহলে জিনিসটা আরো ভালো ক্লিয়ার হবে তোমাদের কাছে। যেমন চিনি। চিনির আমরা একটা দানা নিলাম। আচ্ছা, সেই চিনির দানাকে যদি ভেঙে ফেলি, ভাঙতে ভাঙতে খুব ছোট দানা পাবো। আরো যদি ভাঙতে থাকি, এক সময় ভাঙতে 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 এমন একটা পর্যায়ে যাব যে সেটা খুবই ছোট একটা কণা হবে। সেই ছোট কণাটাই হচ্ছে চিনির একটা অণু। এবার যদি চিনির অণুকেও ভেঙে ফেলি, তাহলে কি পাবো? তাহলে আমরা কতগুলি পরমাণু পাবো। কি কি? চিনি তৈরি হয় কার্বন পরমাণু, হাইড্রোজেন পরমাণু এবং অক্সিজেন পরমাণুর সমন্বয়ে। চিনির সংকেত C12H22O11। তার মানে চিনির একটা অণুতে 12টা কার্বন পরমাণু, 22টা হাইড্রোজেন পরমাণু এবং 11টা অক্সিজেন পরমাণু রয়েছে একটা অণুতে। তাহলে এই যে পরমাণুগুলো, এরা কেমন ভাবে রয়েছে? এরা কি শুধুমাত্র সাধারণভাবে একসাথে জোটবদ্ধ অবস্থায় রয়েছে, নাকি তাদের এই জোটবদ্ধ হয়ে থাকার পেছনে আরো বিশেষ কোনো ব্যাপার আছে? হ্যাঁ, তারা শুধু একসাথে জোটবদ্ধ অবস্থায় শুধু নর্মালি যেমন থাকে তেমনটা নেই কিন্তু। যেমন আমরা কিছু ডাল নিলাম, ডালের দানাগুলি কি হয়? একসাথে গুচ্ছাকারে রয়েছে, একসাথে জোটবদ্ধ অবস্থায় রয়েছে, কিন্তু ডালের দানার মতো কিন্তু এই পরমাণুগুলো শুধুমাত্র ওইভাবে পড়ে নেই। তাদের মধ্যে বিশেষ টাইপের বন্ধন রয়েছে। কার্বন, হাইড্রোজেন এবং অক্সিজেন তারা একসাথে জোটবদ্ধ অবস্থায় রয়েছে, কিন্তু তাদের মধ্যে একটা বিশেষ ধরনের রাসায়নিক বন্ধন রয়েছে, যে বন্ধনের প্রভাবেই তারা একসাথে জোটবদ্ধ অবস্থায় রয়েছে, সহজে ভেঙে যাচ্ছে না। তাহলে এই সমস্ত পরমাণুগুলো একসাথে জোটবদ্ধ অবস্থায় রয়ে একটা করে চিনির অণু তৈরি করছে। এবার অসংখ্য চিনির অণু একসাথে এসে চিনির একটা ছোট্ট দানা তৈরি করছে। এরকম বহু দানা একত্রিত হয়ে তৈরি হচ্ছে হয়তো চিনির একটা বড় দানা, যাকে আমরা দেখতে পাচ্ছি। তার মানে এই চিনির গঠনের পেছনে কিন্তু রয়েছে ওই পরমাণুগুলো এবং তাদের মধ্যে বিশেষ টাইপের রাসায়নিক বন্ধন। ওই রাসায়নিক বন্ধন যদি না থাকতো, তাহলে হয়তো সেই চিনির পরমাণুগুলো একে অপর থেকে দূরে সরে যেতে পারতো, ফলে হয়তো অণুর গঠনই সম্ভব হতো না, ফলে চিনির গঠনও বাস্তবে থাকতো না। তাই আমরা দেখতেই পাচ্ছি যে যে কোনো এরকম চিনি বা তার মতো বস্তুর গঠনের পিছনে রয়েছে পরমাণু, এবং শুধু পরমাণু থাকলেই হবে না, তাদের মধ্যে বিশেষ টাইপের রাসায়নিক বন্ধন থাকতে হবে যা তাদেরকে একসাথে ধরে রাখবে। যেমন আর একটা উদাহরণ দিই, জল। জলের সংকেত কি? H2O। তাহলে জলকে ওইভাবে তো ভাঙা মুশকিল, যেহেতু তরল পদার্থ। জলকে যদি আমরা খুব কাছ থেকে বিশ্লেষণ করতে পারি, যদিও সত্যি কথা বলতে অণু বা পরমাণু কোনোটাকেই আমরা দেখতে পাই না। মেশিনের আমরা খালি চোখে তো দেখতে পাই না, কোনো মেশিন এমন আবিষ্কার হয়নি যা দিয়ে ওদেরকে দেখা যাবে। তাই অণু বা পরমাণুর ধারণা বা এই যে বিজ্ঞান ভিত্তিক যে কথাগুলো, অণু বা পরমাণু, এটা শুধুমাত্র ধারণাই, কিন্তু আমরা বাস্তবে তাদেরকে চোখ দিয়ে দেখতে পাই না, কিন্তু তাদের পরোক্ষ উপস্থিতি আছে, সেটা আমরা বুঝতে পারি। তা জলের যদি আমরা একটা অণু নিই, তা অণুর মধ্যে কি থাকবে? জলের অণুর মধ্যে আছে 2টো হাইড্রোজেন পরমাণু আর একটা অক্সিজেন পরমাণু। দুটো হাইড্রোজেন এবং একটা অক্সিজেন পরমাণু শুধু জোটবদ্ধ অবস্থায় নেই, কিন্তু তাদের মধ্যে বিশেষ টাইপের একটা বন্ডিং আছে, একটা বন্ধন আছে, যার ফলে ওই একটা অক্সিজেন এবং 2টো হাইড্রোজেন পরমাণু পরস্পরের সাথে আটকে রয়েছে, আবদ্ধ হয়ে রয়েছে, রয়ে থেকে জলের একটা অণু তৈরি করেছে। এরকম বহু সংখ্যক অণু একসাথে এসে যখন থাকছে, তখন আমরা তাকে জল হিসাবে দেখতে পাচ্ছি। আমরা নেক্সট আরেকটা এক্সাম্পল নিই, লবণ। আমরা যে লবণ খাই, সেই লবণের সংকেত কি? NaCl, সোডিয়াম ক্লোরাইড। এর মধ্যে কি আছে? আমরা যদি লবণের একটা দানা নিই, তাকে যদি ভাঙতে 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 যাই, তাহলে কি পাবো? তাহলে কি এক্ষেত্রে অণু পাবো? না, এক্ষেত্রে কিন্তু সেরকম ধরনের কিছু অণু পাবো না। আমরা কি পাবো? আমরা পাবো যে
এটাকে যদি ওই খাদ্য লবণকে আমরা ভাঙতে ভাঙতে যাই, তাহলে দেখবো যে শেষ পর্যায়ে গিয়ে Na প্লাস আর Cl মাইনাস পড়ে থাকছে। Na প্লাস এবং Cl মাইনাস, তার মানে কি এগুলো আয়ন। এবার আয়নগুলো একসাথে জোটবদ্ধ অবস্থায় থাকছে, থেকে লবণ তৈরি করছে। এরকম বহু সংখ্যক Na প্লাস এবং Cl মাইনাস আয়ন একসাথে হয়ে যে একটা লবণের দানা তৈরি করেছে। এরকম বিভিন্ন সংখ্যক দানা, বহু সংখ্যক দানা মিলে হয়তো আমরা তাকে লবণ হিসাবে পাচ্ছি। তাহলে লবণ টাইপের যে সমস্ত যৌগ হচ্ছে তাদের পিছনে কিন্তু অণু বা পরমাণু নেই, তাদের পেছনে কি আছে? তাদের পেছনে আছে আয়ন, পজিটিভ আয়ন বা ক্যাটায়ন এবং নেগেটিভ আয়ন বা অ্যানায়ন। তাহলে এদের মধ্যে নিশ্চয়ই এরাও জোটবদ্ধ অবস্থায় আছে, তাহলে এদের মধ্যেও বিশেষ টাইপের কিছু বন্ধন কাজ করছে জোটবদ্ধ অবস্থায় থাকার জন্য। আবার এই যে জলের অণু বা চিনির অণু আমরা দেখলাম, এদের মধ্যেও বিশেষ টাইপের বন্ধন কাজ করছে একসাথে জোটবদ্ধ অবস্থায় থাকার জন্য। কিন্তু এদের ক্ষেত্রে অণু বা পরমাণুর উপস্থিতি আছে, কিন্তু এদের ক্ষেত্রে অণু বা পরমাণু নেই, তার বদলে কি আছে? আয়ন আছে। তাহলে জল বা চিনির ক্ষেত্রে অণু পরমাণুকে ধরে রাখার জন্য যে বন্ধন আর আয়নকে ধরে রাখার জন্য যে বন্ধন, সেটা ডেফিনেটলি আলাদা হবে, কারণ দু ক্ষেত্রে দু ধরনের জিনিস আছে। একটা ক্ষেত্রে পরমাণুগুলিকে ধরে রাখার জন্য এক ধরনের বন্ধন, রাসায়নিক বন্ধন কাজ করছে, আবার লবণ টাইপের জিনিসের ক্ষেত্রে আয়নগুলোকে ধরে রাখার জন্য আরেক ধরনের বন্ধন কাজ করছে। এই বন্ধনগুলিকে একসাথে আমরা বলছি রাসায়নিক বন্ধন। তাহলে আমরা দেখতেই পাচ্ছি যে দু ধরনের বন্ধন এখানে কাজ করছে। একটা পরমাণুকে ধরে রাখার জন্য কাজ করছে, যাকে আমরা বলি সমযোজী বন্ধন, আর একটা আয়নগুলোকে ধরে রাখার জন্য কাজ করছে, যাকে আমরা বলি আয়নীয় বন্ধন। তাহলে আমরা দেখলাম যে কোনো যৌগ গঠনের পিছনে, কোনো মৌল বা যৌগ গঠনের পিছনে রাসায়নিক বন্ধন একটা গুরুত্বপূর্ণ ভূমিকা নিচ্ছে। রাসায়নিক বন্ধন না থাকলে হয়তো সেই বস্তুটার অস্তিত্বই সম্ভব হতো না। এই রাসায়নিক বন্ধন আমরা দেখলাম দুই ধরনের হয়। একটাকে বলছি আয়নীয় বা তড়িৎযোজী বন্ধন, যেখানে আমাদের খাদ্য লবণটা ছিল, আয়নগুলো অংশগ্রহণ করছিল, তাই আয়নীয় বা তড়িৎযোজী বন্ধন। আর আরেকটা পার্টে বলা হচ্ছে সমযোজী বন্ধন। এই সমযোজী বন্ধন কাদের ক্ষেত্রে হচ্ছে? যে চিনি বা জল বা কার্বন ডাই অক্সাইড বা অক্সিজেন, অর্থাৎ যাদের ক্ষেত্রে অণু আছে তাদের ক্ষেত্রে সমযোজী বন্ধনটা কাজ করছে। তাহলে যাদের মধ্যে আয়নীয় বা তড়িৎযোজী বন্ধন আছে তাদেরকে কি বলা হবে? আয়নীয় যৌগ বা তড়িৎযোজী যৌগ। আর যাদের মধ্যে সমযোজী বন্ধন থাকবে তাদেরকে কি বলা হবে? বলা হবে সমযোজী যৌগ। যেমন চিনি, জল, কার্বন ডাই অক্সাইড, অক্সিজেন, এরা সবাই সমযোজী যৌগ, কারণ তাদের মধ্যে অণু ছিল এবং তাদের মধ্যে একটা অন্য টাইপের বন্ধন কাজ করছিল অণু থাকার জন্য, তাই ওরা সমযোজী যৌগ। আর আয়নীয় যৌগ কারা? ওই লবণ টাইপের যারা, তারা আয়নীয় যৌগ। তাহলে আমরা উদাহরণ লিখে দিতে পারি যে এখানে কি আছে? NaCl আছে, এখানে কার্বন ডাই অক্সাইড আছে, জল আছে H2O, অক্সিজেন আছে, চিনি আছে C12, H22, O11, এগুলো সমযোজী যৌগ। তা প্রথমে আসি, আয়নীয় বা তড়িৎযোজী বন্ধনটা কি, এটা কিভাবে তৈরি হয়? আয়নীয় যৌগ বা তড়িৎযোজী যৌগ গঠনের সময় বা সমযোজী যৌগ গঠনের সময় ইলেকট্রন একটা গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করে। যে কোনো রাসায়নিক বন্ধনে কিন্তু ইলেকট্রন একটা গুরুত্বপূর্ণ ভূমিকা নেয়। ইলেকট্রন ছাড়া এরকম বন্ধন সম্ভবই না। তাই রাসায়নিক বন্ধন গঠনের মূলেই রয়েছে ইলেকট্রন। তাই যে আয়নীয় বা তড়িৎযোজী বন্ধন, এই সম্পর্কে সর্বপ্রথম যে ধারণাটা পাওয়া যায় সেটা হচ্ছে বিজ্ঞানী ডাব্লিউ কোসেলের কাছ থেকে। উনি 1916 সাল নাগাদ একটা নতুন ধারণা প্রবর্তন করেন। উনি একটা বলা যায় যে যুগান্তকারী ধারণা নিয়ে আসেন বিজ্ঞানের ক্ষেত্রে। উনি বলেন যে তড়িৎ ধনাত্মক মৌলগুলি তাদের যোজ্যতা কক্ষের নির্দিষ্ট সংখ্যক ইলেকট্রন তড়িৎ ঋণাত্মক মৌলের এক বা একাধিক পরমাণুকে দান করে এবং ক্যাটায়নে পরিণত হয়, এবং তড়িৎ ঋণাত্মক মৌলের পরমাণু এই ইলেকট্রন গ্রহণ করে অ্যানায়নে পরিণত হয়। এই পরমাণুগুলোর মধ্যে ইলেকট্রন বর্জন এবং গ্রহণ এমনভাবে সংঘটিত হয় যাতে প্রত্যেকটি পরমাণু একটা স্থায়ী ইলেকট্রন বিন্যাস লাভ করতে পারে। এই ক্যাটায়ন আর অ্যানায়নগুলো যে তৈরি হয় তাদের মধ্যে স্থির তড়িৎ আকর্ষণ বলের প্রভাবেই আয়নীয় বা তড়িৎযোজী বন্ধন গঠিত হয়, আর এইভাবে তৈরি হয় তড়িৎযোজী বা আয়নীয় যৌগ।
তো এই ব্যাপারগুলো কি বলতে চেয়েছিলেন উনি, বিজ্ঞানী কোসেল, সেটা আমরা একটু ডিটেলে আলোচনা করি, তাহলে বুঝতে পারবো। আমরা প্রথম যে এক্সাম্পলটা নিব সেটা ওই আমাদের খাদ্য লবণ, অর্থাৎ সোডিয়াম ক্লোরাইড। তো সোডিয়াম ক্লোরাইড NaCl কি থেকে তৈরি হয়? তো একটা থাকে সোডিয়াম পরমাণু আর একটা থাকে Cl পরমাণু। তো সোডিয়াম পরমাণুর ইলেকট্রন বিন্যাস কত? সোডিয়ামের ইলেকট্রন বিন্যাস, সোডিয়ামের পরমাণু ক্রমাঙ্ক 11। তাহলে কি হবে? 2, প্রথম কক্ষপথে থাকবে 2, তারপরের কক্ষপথে থাকবে 8, তারপরের কক্ষপথে থাকবে 1। কি করে আসে? এগুলো 2n² ফর্মুলা থেকে আসে। তাহলে কে কক্ষপথে থাকবে 2, L কক্ষপথে থাকবে 8, তারপরে এটা থাকবে 1, 8 2 10 আর 1 11। তাহলে 11টা ইলেকট্রন আছে। তাহলে প্রথমটাতে আছে 2টো ইলেকট্রন, তারপরেরটাতে আছে 8টা ইলেকট্রন, আর বাইরের যে কক্ষপথটা আছে M কক্ষপথ আর কি, তাতে আছে 1টা ইলেকট্রন। Cl এর পরমাণু ক্রমাঙ্ক কত? Cl এর 17। তাহলে কি হবে? 2 8 7, 2 8 7। তাহলে বাইরের কক্ষপথে 7টা থাকবে, অর্থাৎ প্রথম কক্ষপথে থাকবে 2টো, এখানে থাকবে 2টো, তারপরের কক্ষপথে থাকবে 8টা, আর তারপরের কক্ষপথে মানে বাইরের যে কক্ষপথটা তাতে থাকবে 7টা। এই যে সোডিয়াম পরমাণু, তার বাইরে 1টা ইলেকট্রন আছে, বা ক্লোরিন পরমাণু, তার বাইরের কক্ষপথে 7টা ইলেকট্রন আছে, এরা কি সুস্থিত? এরা কি স্থায়ী, স্টেবল? না, কিন্তু এরা স্টেবল হবে কখন? যখন এদের বাইরের কক্ষপথের ইলেকট্রন বিন্যাসটা নিষ্ক্রিয় গ্যাসের মতো হবে। অর্থাৎ নিষ্ক্রিয় গ্যাসের বাইরের কক্ষপথে 8টা করে ইলেকট্রন থাকে। তাই এদেরও বাইরের কক্ষপথে যদি 8টা ইলেকট্রন থাকে, তবে এরা রাসায়নিকভাবে সুস্থিত হয়। এই নিয়মটাকে বলা হয় অষ্টক নিয়ম বা অষ্টক সূত্র। তাহলে অষ্টক নিয়মটা কি? রাসায়নিকভাবে সুস্থিত হওয়ার জন্য বিভিন্ন মৌল তাদের বাইরের কক্ষপথের ইলেকট্রন সংখ্যা 8 রাখতে চায়। এই 8 অর্থাৎ অষ্টক লাভের যে প্রবণতা, এইটাকে বলা হচ্ছে অষ্টক নিয়ম। তাহলে অষ্টক নিয়মের জন্য এর তো বাইরের কক্ষে 1টা ইলেকট্রন আছে, তাহলে ও কি করবে? ও যদি 1টা ইলেকট্রন দিয়ে দেয় বা 7টা ইলেকট্রন নেয়, তাহলে ওর বাইরের কক্ষে 8টা হবে, কারণ 1টা ইলেকট্রন দিলে কি হবে? এটা মুছে যাবে। তাহলে নেক্সট কক্ষপথ কোনটা তখন? 1 2 3 4 5 6 7 8। তাহলে ভিতরের কক্ষপথটাই তখন বাইরে হয়ে যাবে, কারণ বাইরের কক্ষপথে 1টা যদি দিয়ে দেয় অন্য কাউকে, তাহলে তো আর কিছু থাকলো না, ফাঁকা হয়ে গেল। তাহলে তখন এটা মুছে দিতে হবে। তাহলে একদম বাইরের কক্ষপথ কোনটা? এইটা। তাহলে এখানে আছে 8টা ইলেকট্রন, হয়ে গেল। তাহলে ও যদি দিয়ে দেয়, তাহলে ওর বাইরের কক্ষপথে 8টা হয়ে যায়, মানে অষ্টক সূত্র মানে। বা এরকম হতে পারে যে 1টা ছিল, আরো 7টা নিল, তো 7টা নিলে কত হবে? 7 থেকে 8টা হয়ে গেল বাইরের কক্ষপথে। কোনটা সোজা? 1টা দিয়ে দেওয়া সোজা না 7টা নিয়ে নেওয়া সোজা? নিশ্চয়ই 1টা দিয়ে দেওয়া সোজা। তাহলে ও কি করবে? ও 1টা ত্যাগ করে দিবে, বের করে দিবে। আবার এদিকে Cl এর ক্ষেত্রে কি আছে? বাইরের কক্ষপথটায় 7টা আছে, আমরা এখানে দেখলাম 7টা। তাহলে ও কি চায়? ও তো বাইরের কক্ষপথে 8টা রাখতে চায়। তাহলে ও 7টা দিয়ে দিতে পারে, দিয়ে দিলে কি হবে? 7টা মুছে দিব আমরা, শুধু 8টা পড়ে থাকলো। আবার কি হতে পারে? যে আরো 1টা নিলে পরে এই জায়গাটা 8 হয়ে যাবে। তাহলে ও 7টা দেওয়া সহজ না 1টা নেওয়া সহজ? নিশ্চয়ই 1টা নেওয়া সহজ। তাহলে ও এই যে বাইরের যে ইলেকট্রনটা সোডিয়াম, সেটা ত্যাগ করে দিবে, এবং মোস্ট প্রবাবলি ইলেকট্রন ক্লোরিন সেটা গ্রহণ করলো। তাহলে কি হবে? ও যেহেতু 1টা ইলেকট্রন ত্যাগ করে ফেললো, তাহলে ওর 1টা ইলেকট্রন কমে গেল। তাহলে এবার কি হবে? তাহলে সোডিয়াম তার ভেতরের কক্ষপথটাতে তো 2টোই ছিল, আর বাইরের কক্ষপথটায় কটা হয়ে গেল? 1 2 3 4 5 6 7 8। তাহলে অষ্টক পূর্তি হয়ে গেল। আবার এ যেহেতু নিল, তাহলে এবার কি হলো Cl এর ক্ষেত্রে? Cl এর ভেতরের তো 2টো ছিলই, তারপরেরটাতেও 8টা ছিল, নেক্সট যেটা থাকবে তাতে 7টা ছিল, কিন্তু সোডিয়ামের থেকে 1টা নিয়ে নিল। তাহলে ওর এবার কত হয়ে যাবে? ওর এবার হয়ে যাবে 8টা।
তাহলে এও অষ্টক সূত্র মানলো, এও অষ্টক সূত্র মানলো, কিন্তু এ কি হয়ে গেল, এ হয়ে গেল Na প্লাস আর এ হয়ে গেল Cl মাইনাস। কেন Na প্লাস হচ্ছে এবার? কারণ ওর একটা ইলেকট্রনও দিয়ে দিয়েছে, তাহলে ইলেকট্রনের ঘাটতি আছে, ঘাটতি হলে সেটা প্লাস হয়ে গেল। আর এখানে ও একটা এক্সট্রা ইলেকট্রন পেল, এক্সট্রা ইলেকট্রন পেলে ও হয়ে গেল মাইনাস, তাহলে ও হলো ক্যাটায়ন, পজিটিভ আয়ন অর্থাৎ ক্যাটায়ন, আর ও হলো অ্যানায়ন। তাহলে এই পজিটিভ আর নেগেটিভ আয়ন এবার তাদেরকে পরস্পরকে আকর্ষণ করবে, কারণ পজিটিভ আর নেগেটিভ পরস্পরের মধ্যে আকর্ষণ হবে। এই আকর্ষণটাকে বলা হয় স্থির তড়িৎ আকর্ষণ বল। তাহলে এই Na প্লাস এবং Cl মাইনাস স্থির তড়িৎ আকর্ষণ বলের প্রভাবে একসাথে আসবে, একসাথে এসে জোটবদ্ধ অবস্থায় NaCl গঠন করবে। এই যে ইলেকট্রন একদম আদান প্রদান করে ফেললো, একজন দিয়ে দিল অপরজন নিয়ে নিল, এই আদান প্রদানের ফলে যে যৌগ তৈরি হলো সেই যৌগটাকে বলা হবে আয়নীয় যৌগ। এবং তাদের মধ্যে যে বন্ধন, একটা আকর্ষণ বল কাজ করছে ক্যাটায়ন এবং অ্যানায়নের মধ্যে, এই বন্ধনটাই হচ্ছে তড়িৎযোজী বা আয়নীয় বন্ধন। তাহলে আমরা বলতে পারি এখানে সোডিয়াম যেহেতু একটা ইলেকট্রন দিল, সোডিয়ামের তড়িৎযোজ্যতা 1, এবং Cl মাইনাস যেহেতু একটা ইলেকট্রন নিল, তাই Cl মাইনাসের তড়িৎযোজ্যতাও 1। অর্থাৎ একটা ইলেকট্রন দিল বা একটা ইলেকট্রন নিল, তার ফলে তাদের তড়িৎযোজ্যতা 1 করে হলো। যদি একজন দুটো দিত অপরজন দুটো নিত, তাহলে তড়িৎযোজ্যতা 2 হতো। তাহলে আমরা এখানে দুটো জিনিস খুব গুরুত্বপূর্ণ দেখলাম, সেটা হচ্ছে বিজ্ঞানী কোসেলের বক্তব্য এবং অষ্টক নিয়ম। কোসেলের বক্তব্য এবং অষ্টক নিয়ম দুটোই তোমরা তোমাদের বই থেকে পেয়ে যাবে, ক্লাস 10-এর যে বইগুলো আছে, একটু মনোযোগ দিয়ে পড়ো সেগুলো, তাহলে বুঝতে পারবে। আচ্ছা, তাহলে কোসেলের বক্তব্যটা আমি আরেকবার বলে দিই, তোমরা একটু মিলিয়ে নাও তোমাদের এই ছবির সাথে, দেখো যে বুঝতে পারো কিনা। বলছে যে আয়নীয় যৌগ গঠনের সময় সাধারণত তড়িৎ ধনাত্মক, অর্থাৎ যারা সহজে ইলেকট্রন ত্যাগ করতে চায়, তড়িৎ ধনাত্মক মৌলগুলি, মানে এখানে সোডিয়াম, তাদের যোজ্যতা কক্ষের নির্দিষ্ট সংখ্যক ইলেকট্রন তড়িৎ ঋণাত্মক মৌল, এখানে Cl যেহেতু ইলেকট্রন নিচ্ছে, এটা তড়িৎ ঋণাত্মক মৌল, তাদের এক বা একাধিক পরমাণুকে দান করে, অর্থাৎ এর ইলেকট্রনটা একে দান করে এবং এটি ক্যাটায়নে পরিণত হয়, এবং যেটা ইলেকট্রন গ্রহণ করেছে সেটি অ্যানায়নে পরিণত হয়। এই ক্যাটায়ন আর অ্যানায়নের মধ্যে এবার একটা আকর্ষণ বল তৈরি হয়, এবং অবশ্যই এরা কিন্তু সুস্থায়ী ইলেকট্রন বিন্যাস লাভ করে, আর তাদের মধ্যে একটা আকর্ষণ বল তৈরি হয়, যে বলটা স্থির তড়িৎ আকর্ষণ বল। এইভাবেই তাদের মধ্যে আয়নীয় বা তড়িৎযোজী বন্ধন সৃষ্টি হয়। এটাই কোসেলের বক্তব্য। তো কোসেলের বক্তব্য অনুযায়ী এই ঘটনাটা ঘটলো, এবং এখানে অষ্টক সূত্র কিন্তু মানলো, কারণ সোডিয়ামও এখানে অষ্টক সূত্র মানলো, ক্লোরিনও এখানে একটা ইলেকট্রন গ্রহণ করে বাইরের কক্ষপথে 8টা ইলেকট্রন রাখলো। তাহলে অষ্টক নিয়মটা হচ্ছে প্রতিটি পরমাণু তাদের বাইরের কক্ষে 8টা ইলেকট্রন রাখতে চায়। এই 8টা ইলেকট্রন রাখলে তাদের যে স্থায়িত্ব, সেই স্থায়িত্বটা ভালো হয়, অর্থাৎ তারা খুব সুস্থিত হয়। সেই জন্য তাদের বাইরের কক্ষে একটা মানে 8টা করে ইলেকট্রন রাখার একটা প্রবণতা থাকে। এখানে সোডিয়ামও তাই 8টা ইলেকট্রন রাখলো, এখানে ক্লোরিনও বাইরের কক্ষপথে 8টা ইলেকট্রন রাখলো, অর্থাৎ দুজনেই এরা অষ্টক সূত্র মেনে চললো। আমরা অপর একটা উদাহরণ দেখি, LiH, লিথিয়াম হাইড্রাইড, লিথিয়াম হাইড্রাইড, হাইড্রাইড। এখানে দুটো পরমাণু আছে, লিথিয়াম এবং এখানে হাইড্রোজেন। তো এবার লিথিয়ামের পরমাণু ক্রমাঙ্ক 3, অর্থাৎ Li3, মানে প্রথম কক্ষপথে 2টি ইলেকট্রন আছে, পরের কক্ষপথে 1টা ইলেকট্রন আছে। আর হাইড্রোজেনের পরমাণু ক্রমাঙ্ক 1, মানে ওর প্রথম কক্ষপথে 1টা ইলেকট্রন আছে। তাহলে আমরা যদি লিথিয়ামের ছবিটা আঁকি, তাহলে প্রথম কক্ষপথে আছে 2টো ইলেকট্রন, আর পরের কক্ষপথে L কক্ষপথে 1টা ইলেকট্রন। আবার হাইড্রোজেন আছে। তাহলে এবার যদি এ দিয়ে দেয়, লিথিয়াম যদি একে 1টা ইলেকট্রন দিয়ে দেয়, তাহলে ভেতরে কটা থাকলো? 2টো থাকলো। আবার এই যদি একটা নেয়, তাহলে এর কটা হবে? 2টো হবে। তাহলে এখানে তো অষ্টক সূত্র মানলো না। হ্যাঁ, এরা কিন্তু অষ্টক সূত্র মানতে পারে না, কারণ অষ্টক সূত্র মানার মতো ওদের সেই সংখ্যক ইলেকট্রন থাকে না। তাহলে এদের ক্ষেত্রে যেটা কাজ করে সেটা তাকে বলা হয় দ্বৈত সূত্র। দ্বৈত সূত্র, আগেরটা ছিল অষ্টক সূত্র, এটা হচ্ছে দ্বৈত সূত্র। দ্বৈত সূত্রটা কি? হাইড্রোজেন, লিথিয়াম এবং বেরিলিয়াম, এই সমস্ত মৌলগুলির পরমাণু
তাদের বাইরের কক্ষে দুটো করে ইলেকট্রন রাখতে চায়। এই দুটো অর্থাৎ দ্বৈত নিয়ম মেনে চলে, তাই এদের নিয়মটাকে বলা হচ্ছে দ্বৈত নিয়ম বা দ্বৈত সূত্র। এটাও একই রকম, অষ্টক সূত্রের ক্ষেত্রে 8টা রাখতে চাইতো বাইরের কক্ষপথে, আর এক্ষেত্রে 2টা রাখতে চায়। এটা শুধুমাত্র কিন্তু হাইড্রোজেন, লিথিয়াম আর বেরিলিয়াম, হাইড্রোজেন, লিথিয়াম এবং বেরিলিয়াম এই তিনজনের ক্ষেত্রেই প্রযোজ্য, কারণ এদের অষ্টক সূত্র মানার মতো সাফিসিয়েন্ট ইলেকট্রন থাকে না। তাহলে এবার কি হবে, লিথিয়ামের এই যে একটা ইলেকট্রন, এটা হাইড্রোজেনকে দিয়ে দিবে। তাহলে কি হবে, লিথিয়াম তার বাইরের কক্ষপথে এবার শুধু দুটো ইলেকট্রন থাকবে, কারণ এটা তো ফাঁকা হয়ে গেল, তাই এটা বাদ। তাহলে দ্বৈত সূত্র মানলো। আবার হাইড্রোজেনেরও বাইরের কক্ষপথে একটা ছিল, আরো একটা পেলো, পাওয়ার জন্য এরও দ্বৈত সূত্র মেনে ফেললো, দ্বৈত সূত্র মানলো। কিন্তু এবার একটা ইলেকট্রন দিয়ে দেওয়ার ফলে এটা কি হবে, লিথিয়াম প্লাস, আর এটা একটা ইলেকট্রন নেওয়ার ফলে হবে H মাইনাস। লিথিয়াম ক্যাটায়ন আর এখানে হাইড্রোজেন অ্যানায়ন, এটাকে হাইড্রাইড আয়নও বলে, হাইড্রাইড আয়ন। এটা কিন্তু অ্যানায়ন, এটা ক্যাটায়ন। তাহলে এবার ক্যাটায়ন এবং অ্যানায়ন গুলো কিভাবে যুক্ত থাকবে, পরস্পর স্থির তড়িৎ-আকর্ষণ বলের প্রভাবে এরা কাছাকাছি আসবে এবং জোটবদ্ধ অবস্থায় থাকবে। তাহলে এটা কি যৌগ হলো, এটা হলো আয়নীয় বা তড়িৎযোজী যৌগ, এবং এদের মধ্যে যে আকর্ষণ বলটা আছে এটাই আয়নীয় বা তড়িৎযোজী বন্ধন। তাহলে আগে আমরা দেখেছিলাম অষ্টক নিয়ম, এটা দেখলাম দ্বৈত নিয়ম। তাহলে এখানে লিথিয়ামের তড়িৎযোজ্যতা কত হলো, যেহেতু লিথিয়াম একটা ইলেকট্রন ত্যাগ করলো তাই লিথিয়ামের তড়িৎযোজ্যতা 1, হাইড্রোজেন একটা ইলেকট্রন নিল তাই হাইড্রোজেনেরও তড়িৎযোজ্যতা 1। আমরা নেক্সট এক্সাম্পলে আসি, ক্যালসিয়াম অক্সাইড। তাহলে ক্যালসিয়াম পরমাণু আর অক্সিজেন পরমাণু। ক্যালসিয়ামের পরমাণু ক্রমাঙ্ক 20, অর্থাৎ 2, 8, 8, 2। তাহলে বাইরের কক্ষপথে দুটো ইলেকট্রন আছে। অক্সিজেনের পরমাণু ক্রমাঙ্ক 8, 2, 6। তাহলে এ যদি ক্যালসিয়াম যদি দুটো ত্যাগ করে এবং অক্সিজেন যদি দুটো গ্রহণ করে, তাহলে এরও 8টা হবে, এরও 8টা হবে। তাহলে এ কি করবে, আমি এবার আর অতখানি জটিল ছবি আঁকাচ্ছি না, শুধু বাইরের যে দুটো ইলেকট্রন আছে সেই দুটোকে আমি আঁকাচ্ছি। তাহলে ক্যালসিয়ামের এখানে দুটো আছে, আর অক্সিজেনের কটা আছে, 6টা আছে। এইভাবে আঁকালেও হবে, বাইরেরটা শুধু দেখালে। তাহলে এবার কি হবে, এ কি করবে, এই একটা ইলেকট্রন দিয়ে দিবে, এই অপর ইলেকট্রনটাও দিয়ে দিবে। তাহলে আগে কি ছিল, 2, 8, 8, 2 ছিল। এবার কত হলো, এবার হলো 2, 8, 8, কারণ দুটো দিয়ে দিয়েছে, লাস্টেরটা এটা দিয়ে দিয়েছে। তাহলে এখানে আমরা লিখতে পারি 2 প্লাস। আগে কটা ইলেকট্রন দিচ্ছি অর্থাৎ ততখানি চার্জ হবে, তাই 2 আর প্লাস, যেহেতু দুটো ইলেকট্রন চলে গেল তাই প্লাস, ক্যাটায়ন তৈরি হলো। এখানে দুটো ইলেকট্রন নিল, তাহলে O2 মাইনাস, এটা অ্যানায়ন তৈরি হলো। তাহলে এটা ক্যাটায়ন, এটা অ্যানায়ন। এবার এরা কি করবে, একে অপরের কাছাকাছি আসবে, স্থির তড়িৎ আকর্ষণ বলের প্রভাবে জোটবদ্ধ অবস্থায় থাকবে। তাহলে এটাও একটা আয়নীয় বা তড়িৎযোজী যৌগ। তাহলে এদের মধ্যে যে বন্ধনটা কাজ করছে সেটা আয়নীয় বা তড়িৎযোজী বন্ধন। তাহলে এবার ক্যালসিয়ামের তড়িৎযোজ্যতা কত, ক্যালসিয়াম যেহেতু দুটো ইলেকট্রন দান করেছে তাই ক্যালসিয়ামের তড়িৎযোজ্যতা এখানে 2, অক্সিজেন যেহেতু দুটো ইলেকট্রন নিয়েছে তাই অক্সিজেনেরও তড়িৎযোজ্যতা এখানে 2। এরাও কিন্তু অষ্টক সূত্রই মানলো। আচ্ছা, এবার আসি অপর একটা যৌগ MgCl2। তাহলে একটা ম্যাগনেসিয়াম আছে, সেটাকে মাঝখানে রাখলাম, আর দুই দিকে দুটো Cl রাখলাম। Cl এর পরমাণু ক্রমাঙ্ক 17, তাহলে 2, 8, 7। এখানেও তাই হবে 2, 8, 7। আর ম্যাগনেসিয়াম 12, তাহলে 2, 8, 2। আমি শুধু লাস্টের গুলোকে লিখছি, লাস্টের ইলেকট্রনগুলো, অর্থাৎ এখানে দুটো আছে তাই এখানে দুটো লিখলাম। ক্লোরিন এখানে আছে 7টা, তাই 7টা লিখছি। এখানেও আছে 7টা, তাই 7টা লিখলাম। তাহলে এরা কিন্তু একটা পেলেই হয়, এও একটা পেলেই হয়, কারণ একটা পেলে এর অষ্টক হবে, এরও অষ্টক হবে, আর এর দুটো ত্যাগ করলে অষ্টক হবে। তাহলে কি হবে, ম্যাগনেসিয়াম একে একটা ইলেকট্রন দেবে, এই ম্যাগনেসিয়ামের অপর ইলেকট্রনটা এখানে যাবে। তাহলে কি হলো, তাহলে এখানে Cl এর বাইরের কক্ষে এবার কটা হয়ে গেল, 2, 8, 8 হয়ে গেল। তাহলে এখানে মাইনাস হলো, অ্যানায়ন তৈরি হলো। Mg কি হলো, দুটো ইলেকট্রন ত্যাগ করে ফেললো, তাহলে Mg2 প্লাস। তাহলে এখানে হলো 2, 8, আর এখানে Clটা আবার মাইনাস হলো, কারণ এখানে একটা ইলেকট্রন এসছে। তাহলে দুটো অ্যানায়ন, একটা ক্যাটায়ন,
এরা এবার পরস্পর স্থির তড়িৎ আকর্ষণ বলের প্রভাবে একসাথে এসে জোটবদ্ধ অবস্থায় MgCl2 হয়ে আছে। তাহলে এখানে এটা একটা তড়িৎযোজী যৌগ এবং এদের মধ্যে যে বন্ধনটা কাজ করছে সেটা তড়িৎযোজী বন্ধন। তাহলে এবার আসি ইলেকট্রন অর্থাৎ ক্লোরিনের তড়িৎযোজ্যতা কত। ক্লোরিনে একটা ইলেকট্রন যেহেতু পেয়েছে তাহলে এর তড়িৎযোজ্যতা 1, এরও তাই একই তড়িৎযোজ্যতা, কিন্তু এ যেহেতু দুটো ত্যাগ করেছে, ম্যাগনেসিয়াম দুটো ত্যাগ করেছে, একটা একে দিয়েছে একটা ওকে দিয়েছে, তাহলে ম্যাগনেসিয়ামের তড়িৎযোজ্যতা এখানে 2, তাহলে ম্যাগনেসিয়ামের তড়িৎযোজ্যতা 2 হলো এবং ক্লোরিনের 1 হলো, এবং এরাও এখানে অষ্টক সূত্র মানলো। তোমরা বাড়িতে করে দেখো যে NaF এটার ক্ষেত্রে কেমন হয়, তড়িৎযোজ্যতা কত হয়, কিভাবে তারা গঠন করছে, এবং আরো আমি দু একটা এক্সাম্পল দিচ্ছি। Mg3N2 এটা যদিও তোমাদের সিলেবাসে সেভাবে উল্লেখ করা নেই বইয়ের মধ্যে, তাও এটা চেষ্টা করে দেখো, ভালো লাগবে করতে পারলে। Al2O3 এটাও একটা করো, তাহলে এই তিনটা বাড়িতে চেষ্টা করো। আচ্ছা, আমরা এতক্ষণ দ্বৈত সূত্র বা অষ্টক সূত্র নিয়ে যেটা আলোচনা করছিলাম, আমরা কিন্তু তাতে সব ক্ষেত্রেই পেয়ে যাচ্ছিলাম যে সবাই দ্বৈত সূত্র বা অষ্টক সূত্র মেনে চলছে, মেনেই তারা তড়িৎযোজী যৌগ তৈরি করছে, কিন্তু এটা কিন্তু সঠিক না। সবাই যে অষ্টক সূত্র বা দ্বৈত সূত্র মেনে চলেই গঠন করবে এরকমটা কিন্তু নয়, কিছু কিছু ব্যতিক্রম পাওয়া যায়। বিশেষ করে যারা সন্ধিগত মৌল, তারা যখন তড়িৎযোজী বা আয়নীয় যৌগ গঠন করে তারা কিন্তু অষ্টক সূত্র মেনে চলে না। হ্যাঁ, তাই একদম এটা যেন হার্ড অ্যান্ড ফাস্ট রুল না হয় যে দ্বৈত সূত্র বা অষ্টক সূত্র মানবেই। যদিও তোমাদের ক্লাস 10-এর যে সিলেবাস তাতে ব্যতিক্রম কিছু আসবে না, সবটাই ওই NaF পর্যন্ত যে এক্সাম্পল আমি দিলাম সেইগুলোই আসবে, এই দুটো আমি বরঞ্চ বাড়তি দিয়েছি। তাই আমরা আগে দেখলাম যে এই যে NaCl তৈরি হচ্ছে বা LiH তৈরি হচ্ছে বা CaO তৈরি হলো বা MgCl2 তৈরি হলো, এই এক্সাম্পলগুলো আমরা দেখলাম। তো এখানটায় বা এইগুলোতে এই যে Na প্লাস আর Cl মাইনাস এরা যে একসাথে আসছে, এখানে কি একটা Na প্লাস একটা Cl মাইনাসই থাকছে, একটা Li প্লাস একটা H প্লাস একসাথে জোটবদ্ধ অবস্থায় থাকছে? তাহলে এদেরকে অণু কেন বলা হলো না? আসলে ব্যাপারটা কিন্তু এরকম না। ব্যাপারটা হচ্ছে এখানে একটা Na প্লাস আর একটা Cl মাইনাস আমরা দেখাচ্ছি, কিন্তু তারা কিন্তু এককভাবে নেই, একসাথে অনেকগুলো Na প্লাস অনেকগুলো Cl মাইনাস জোটবদ্ধ অবস্থায় থাকে, একসাথে অনেকগুলো Li প্লাস অনেকগুলো H মাইনাস জোটবদ্ধ অবস্থায় থেকে একটা গুচ্ছাকারে আয়নের একটা ক্লাস্টার তৈরি করছে, একসাথে আছে। এখানে কিন্তু সংখ্যাটা এরকম নির্দিষ্ট না যে একটা Na প্লাস একটা Cl মাইনাসই আছে। হ্যাঁ, তবে Na প্লাস আর Cl মাইনাসের পরিমাণটা কিন্তু এখানে সমান, কারণ একটা Na প্লাস একটা Cl মাইনাস মানে অনুপাতটা সমান, অর্থাৎ যদি 100টা Na প্লাস থাকে তার সাথে 100টা Cl মাইনাস থাকবে, এরা একসাথে জোটবদ্ধ অবস্থায় আছে। এবার একসাথে বহু সংখ্যক Na প্লাস এবং বহু সংখ্যক Cl মাইনাস জোটবদ্ধ অবস্থায় থাকে এবং সেটা একটা সুনির্দিষ্ট জ্যামিতিক ভাবে সজ্জিত থাকে। আমি তোমাদের একটু দেখাবো, বিশেষ করে Na প্লাসের ক্ষেত্রে। Na প্লাস Cl মাইনাস, Na প্লাস Cl মাইনাস। তবে এখানে আমরা একটা গঠন আঁকলাম, তো এটা কিন্তু একটা খানিকটা লুডুর ছক্কার মতো। লুডুর ছক্কায় 6টা তল থাকে, 6টা তলের জাস্ট উপরের যে তলটা আছে সেই তলটা এঁকেছি আমরা। তাহলে এটা কিন্তু একটা বক্সের মতো, এই সাইডে থাকবে, এই সাইডে থাকবে, এই সাইডে থাকবে, এই সাইডে থাকবে, উপর দিয়ে তল থাকবে, লুডুর ছক্কার মতো। তো একটা তলে কি আছে, একটা Na প্লাসকে ঘিরে একটা Cl মাইনাস, এই একটা Cl মাইনাস, এই একটা Cl মাইনাস, এই একটা Cl মাইনাস, সমদূরত্বে আছে এই চারটা, এই যে এই চারটা, বাকিগুলো কিন্তু দূরে আছে। তাহলে একটা Na প্লাসকে ঘিরে এই তলে 4টা আছে, এবার Na প্লাসের উপরে আরেকটা আছে, Cl মাইনাসের উপরে নিচে আরেকটা, Na প্লাসের নিচে আরেকটা আছে। তাহলে একটা Na প্লাসকে ঘিরে কয়টা Cl মাইনাস আছে? আছে 6টা Cl মাইনাস। ঠিক একইভাবে একটা Cl মাইনাসকে ঘিরে 6টা Na প্লাস আছে। অর্থাৎ এখানে NaCl এর মধ্যে Na প্লাসের কোঅর্ডিনেশন নাম্বার, Na প্লাসকে ঘিরে যতগুলো Cl মাইনাস থাকে তাকে বলা হয় কোঅর্ডিনেশন নাম্বার বা Cn বলা হয়। Cn6, আবার Cl মাইনাসের ক্ষেত্রেও এখানেও কোঅর্ডিনেশন নাম্বারটা 6। তার মানে আমরা বলতে পারি যে Na প্লাস বহু সংখ্যক Na প্লাস বহু সংখ্যক Cl মাইনাস একসাথে গুচ্ছাকারে আছে, জোটবদ্ধ অবস্থায় আছে, এটা আয়নীয় যৌগ, এবং এমন ভাবে আছে যে একটা Na প্লাসের চারিদিকে 6টা Cl মাইনাস পরিবেষ্টিত আছে এবং প্রতিটা Cl মাইনাসের চারিদিকে 6টা করে Na প্লাস পরিবেষ্টিত আছে, হয়ে এরা কেলাস তৈরি করছে, আয়নীয় যৌগের কেলাস। তাহলে এখানে Na প্লাসের কোঅর্ডিনেশন নাম্বার হবে 6, Cl মাইনাসের কোঅর্ডিনেশন নাম্বার হবে 6। এখানে NaCl এর ত্রিমাত্রিক গঠন দেখানো হয়েছে, যেখানে Na প্লাস এবং Cl মাইনাস একসাথে জোটবদ্ধ অবস্থায় আছে
এখানে ভালো করে খেয়াল করে দেখো, মাঝখানে যে লাল রঙের Na+টি আছে তাকে ঘিরে সবচেয়ে নিকটতম দূরবর্তী 6টা Cl- আছে, তাই এখানে Na+ এর কোঅর্ডিনেশন নাম্বার 6। তাহলে এই যে আয়নীয় যে যৌগগুলো হলো, এদের কি অণু আছে? অণু তো নেই, এরা একসাথে ক্যাটায়ন এবং অ্যানায়ন জোটবদ্ধ অবস্থায় রয়েছে, বহু সংখ্যক সেটা। তাহলে এদের অণু বলে কিছু নেই, এদের সবটাই আয়ন। তো যেহেতু অণু নেই, তাহলে এদের আণবিক ভর বলে কিছু হয় না। তাহলে আমরা আয়নীয় যৌগের ক্ষেত্রে কিন্তু আণবিক ভর কথাটা ব্যবহার করব না। তাহলে আমরা কি ব্যবহার করব? আমরা ব্যবহার করব সংকেত ভর। অর্থাৎ আয়নীয় যৌগের ক্ষেত্রে অণু বলে কিছু নেই যেহেতু, তাই আমরা সংকেত ভর কথাটাকে ব্যবহার করব। তো এটা কিরকম ব্যাপার? যেমন আমরা একটা উদাহরণ দিচ্ছি, জল। জল কিন্তু একটা সমযোজী যৌগ, আমরা যদি এখনো পড়িনি বলে দিচ্ছি, জল সমযোজী যৌগ। তো জলের ক্ষেত্রে অণু আছে, অণু থাকলে আণবিক ভর আছে। আণবিক ভরটা কত হবে? হাইড্রোজেনের পারমাণবিক ভর হয় 1 × 2, আর অক্সিজেনের পারমাণবিক ভর 16। তাহলে এগুলোকে যোগ করলে হবে 18। তাহলে জলের আণবিক ভর কত? 18। কিন্তু NaCl এর ক্ষেত্রে তো আমরা আণবিক ভর বলতে পারবো না, কারণ অণু নেই। তাহলে NaCl এর ক্ষেত্রে বলবো সংকেত ভর। তাহলে দেখি NaCl এর ক্ষেত্রে কি হয়। তাহলে NaCl, সোডিয়ামের পারমাণবিক ভর 23 আর ক্লোরিনের 35.5। তাহলে এদের আণবিক ভরটা হবে সংকেত ভরটা হবে 58.5। এদের মানে ব্যাপারটা একই, কিন্তু যেহেতু অণু নেই তাই আণবিক ভর বলবো না, আমরা বলবো সংকেত ভর। সমস্ত আয়নীয় যৌগের ক্ষেত্রে আমরা সংকেত ভর বা সংকেত ওজনও বলছি কিছু কিছু বইয়ে, তা আমরা এটা ব্যবহার করতে পারি, কিন্তু আণবিক ভর বলবো না। তার কারণ এদের অণুর কোনো অস্তিত্ব নাই। এরকম একটা কোশ্চেন কিন্তু আসতে পারে যে NaCl এর আণবিক ভর 58.5, কথাটা কি যুক্তিযুক্ত? ব্যাখ্যা করো। তাহলে বলবো যে না, কথাটা যুক্তিযুক্ত নয়, কারণ এদের NaCl একটা আয়নীয় যৌগ, তাই এদের অণুর কোনো অস্তিত্ব নেই, তাই এদের আণবিক ভর কথাটা যুক্তিযুক্ত নয়। এদের সংকেত ভর কথাটা যুক্তিযুক্ত, কারণ এই যে সংকেত তার ভর, NaCl একটা সংকেত, তার ভর, তাই সংকেত ভর। এবার আমরা আয়নীয় যৌগের কিছু ধর্ম দেখব। আয়নীয় যৌগগুলির গলনাঙ্ক স্ফুটনাঙ্ক সাধারণত বেশি হয়, তার কারণ এই গলনাঙ্ক স্ফুটনাঙ্ক বেশি হওয়ার পেছনেই হচ্ছে স্থির তড়িৎ আকর্ষণ বল। অর্থাৎ তারা আয়নীয় যৌগ, আয়ন, ক্যাটায়ন এবং অ্যানায়ন আছে, এবং তাদের মধ্যে খুব দৃঢ় স্থির তড়িৎ আকর্ষণ বল কাজ করে, তাই তাদের গলনাঙ্ক স্ফুটনাঙ্ক বেশি হয়। কার অপেক্ষা বেশি হয়? সমযোজী যৌগের তুলনায় বেশি হয়। তবে সবসময় যে সমযোজী সমস্ত যৌগের থেকে বেশি হবে এমনটা নাও হতে পারে। তবে বেশিরভাগ আয়নীয় যৌগেরই গলনাঙ্ক স্ফুটনাঙ্ক তাদের সমযোজী যৌগের থেকে সাধারণত বেশি, তবে দু একটা ব্যতিক্রম অবশ্যই আছে। দ্বিতীয়ত, এরা সাধারণত অনুদ্বায়ী হয়, অর্থাৎ উবে যায় না। কর্পূর যেমন রেখে দিলে উবে যায়, ন্যাপথালিন রেখে দিলে উবে যায়, কিছুক্ষণ পর তার আকার আয়তন কমে যায়। তো এরা অনুদ্বায়ী। তুমি যদি 1 খাবলা লবণকে রেখে দাও, 1 চিমটি লবণকে, সেই লবণটা দীর্ঘদিন ওই অবস্থাতেই থাকবে, সেটা কিন্তু উবে যাবে না। তাহলে এটাকে অনুদ্বায়ী বলা হবে। এরা সাধারণ উষ্ণতা ও চাপে, মানে আমাদের এখানকার যে উষ্ণতা এবং চাপ, তাতে কঠিন অবস্থায় আছে। এখন নিশ্চয়ই সূর্যে নিয়ে গেলে সেটা কঠিন অবস্থায় থাকবে না, তাই সাধারণ উষ্ণতা ও চাপে তা কঠিন এবং অনুদ্বায়ী। 3 নাম্বার, এরা কঠিন অবস্থায় তড়িৎ পরিবহন করে না, কারণ কঠিন অবস্থায় এদের মধ্যে তো দৃঢ় বন্ধন কাজ করে, স্থির তড়িৎ আকর্ষণ বল, সেটা ভাঙতে পারে না, তাই এরা তড়িৎ পরিবহনও করতে পারে না। কিন্তু গলিত বা জলে দ্রবীভূত অবস্থায় তড়িৎ পরিবহন করে, কারণ গলিত বা জলে দ্রবীভূত অবস্থায় যখন যায় তখন তারা আয়নে বিশ্লিষ্ট হয়, এবং আয়নে বিশ্লিষ্ট হলে এরা এই আয়নগুলোই তড়িৎ পরিবহন করবে। তাই জলের মধ্যে লবণ গুলে যদি তার মধ্যে তড়িৎ পাঠানো যায়, দেখা যাবে সেটা তড়িৎ পরিবহন করছে। কিন্তু যদি বিশুদ্ধ জলে আমরা চিনি গুলি আর তার মধ্যে যদি কোনো অপদ্রব্য যদি উপস্থিত না থাকে, তাহলে কিন্তু সেই চিনির দ্রবণটা তড়িৎ পরিবহন করতে পারবে না, কারণ চিনির অণুগুলি অর্থাৎ চিনির যে কণাগুলি, চিনি তো আয়নীয় যৌগ না, তাহলে আয়নে বিশ্লিষ্ট হবে না, তো এখানটায় তড়িৎ পরিবহন করার কোনো প্রশ্নই ওঠে না। তাহলে আয়নীয় যৌগগুলো গলিত বা জলে দ্রবীভূত অবস্থায় আয়ন তৈরি করে, তাই তারা তড়িৎ পরিবহন করতে পারে, কিন্তু কঠিন অবস্থায় পারে না। 4 নাম্বার, এটা অ্যাকচুয়ালি একটু আগেই হওয়া উচিত ছিল, তা যাই হোক, ধ্রুবীয় দ্রাবক জলে দ্রবীভূত হয়। অর্থাৎ এই সমস্ত আয়নীয় যৌগগুলি জলে দ্রবীভূত হয়, যদিও দু একটা ব্যতিক্রম আছে, যেমন ক্যালসিয়াম ফ্লোরাইড জলে দ্রবীভূত হয় না। তা বেশিরভাগ আয়নীয় যৌগই জলে দ্রবীভূত হয়, কিন্তু অধ্রুবীয় দ্রাবক যেমন বেনজিন, কার্বন টেট্রাক্লোরাইড, ডিজেল, পেট্রোল, কেরোসিন, এগুলোতে কিন্তু এরা দ্রবীভূত হয় না। তোমরা যদি জলের মধ্যে লবণ গোলো, তাহলে দেখবে যে লবণটা গুলে যাবে অল্প পরিমাণ লবণ নিলে,
কিন্তু কেরোসিনের মধ্যে লবণ দিয়ে গোলানো কিন্তু অসম্ভব ব্যাপার, কারণ কেরোসিন বা বেঞ্জিনের মধ্যে লবণটা গুলবে না, কারণ কেরোসিন বা বেঞ্জিন প্রায় অধ্রুবীয় দ্রাবক, আর জল ধ্রুবীয় দ্রাবক হওয়ার জন্য জলে সহজেই সেটা মিশে যাবে, গুলে যাবে। এবার এই জলে গুলে যাওয়ার পিছনে, গুলে যাওয়া কিন্তু গলে যাওয়া না, হ্যাঁ, গলে যাওয়া আর গুলে যাওয়ার মধ্যে পার্থক্য আছে। এখানে লবণটা জলে গুলে যাচ্ছে, আয়নীয় যৌগ জলে গুলে যাচ্ছে। গুলে যাওয়ার কারণ হচ্ছে ওই যে ক্যাটায়ন আর অ্যানায়ন জোটবদ্ধ অবস্থায় আছে, এবার জলের অণুগুলি তাদেরকে আকর্ষণ করছে। এই আকর্ষণ করার জন্য ওরা মানে এতটাই তীব্র আকর্ষণ হচ্ছে, জলের অণুগুলি এদেরকে টানছে, সেই টানার জন্য ওদের মধ্যে স্থির তাড়িতিক আকর্ষণ বলটা দুর্বল হয়ে যাচ্ছে এবং তারা জলের মধ্যে গুলে যাচ্ছে। তাই আয়নীয় যৌগগুলো জলে দ্রবীভূত হয়। আজকের এপিসোড এই পর্যন্তই। নেক্সট লেকচারে আমরা সমযোজী বন্ধন সম্পর্কে এবং তার কিছু উদাহরণ আমরা দেখব। ঠিক আছে, তাহলে আমরা এই পর্যন্ত দেখলাম যে কি কি দেখলাম, আয়নীয় যৌগ কিরকম হয় এবং সেই সংক্রান্ত কোসেলের বক্তব্য, বিজ্ঞানী কোসেলের বক্তব্য। তারপরে আমরা দেখলাম যে আয়নীয় যৌগের ক্ষেত্রে অষ্টক নিয়ম বা কারো কারো ক্ষেত্রে দ্বৈত নিয়ম মেনে চলছে, যদিও এগুলোর ব্যতিক্রম আছে অবশ্যই। পরিযোজ্যতা ব্যাপারটা কি, আর আমরা আয়নীয় যৌগের উদাহরণ দেখলাম কিছু এবং তার ধর্মও দেখলাম। আর আয়নীয় যৌগের অণুর কোনো অস্তিত্ব নাই, তাই তাদের ক্ষেত্রে সংকেত ভর কথাটা ব্যবহার করা হয়। ঠিক আছে।